আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অব্যাহতি পাওয়া পুলিশ উপপরিদর্শকদের আমরণ অনশন চলছে। চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে পুলিশের ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ব্যাচ থেকে অব্যাহতি পাওয়া পুলিশের সদস্যরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার ১৪ জানুয়ারি সচিবালয়ের ১ নং গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআই প্রার্থীরা। এরপর জানাবো, ব্যাংক খাতে নিয়েছে ৯,৫০০ কোটি টাকা। শেখ হাসিনার প্রশ্রয়ে নাসা গ্রুপের নজরুলের লুটপাট। দেশের ব্যাংকিং খাতের নিজেকে প্রধান ব্যক্তি হিসেবে দাঁড় করানো নজরুল ইসলাম মজুমদার ঋণের নামে দেশের ২৭টি ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন ৯,৫০০ কোটি টাকা। এছাড়াও তিনি বেনামি বিভিন্ন প্রতিষ্ঠানের বিপরীতে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এদিকে মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য স্বর্গরাজ্য সোনাদিয়া দ্বীপ আজ বিপর্যয়ের মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে ভারসাম্য হারানোর পাশাপাশি অবৈধ দখলদারীদের শিকার দ্বীপটি। গত কয়েক বছরে ১৫,০০০ একর প্যারাবন কেটে সেখানে অর্ধশত চিংড়ির ঘের তৈরি হয়েছে। এসবের সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির নেতা এবং জামাতের কতিপয় সমর্থক। জানাবো, মামলা চালাতে খরচ হয় ৩৫ লক্ষ টাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন মাওলানা নুরুল আমিন। লেখালেখি ও বক্তব্য বিবৃতির মাধ্যমে ওই সরকার ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করতেন তিনি। তাকে শেখ হাসিনা দীর্ঘদিন জেল হাজতে বন্দী করে রেখেছিল। তার নামে দেয়া হয়েছে অসংখ্য মামলা। রিমান্ডে নিয়ে হাত পা বেঁধে পায়ের তলায় পেটানো হতো। তার মামলা চালাতেই খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকার বেশি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। জাপানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কিউশুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা সোমবার ১৩ জানুয়ারি এসব তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই সম্পর্ক স্বাভাবিক হবে বললেন ভারতীয় সেনাবাহিনী প্রধান। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন এখানে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সেনাপ্রধান বলেন, যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীদের মধ্যে সম্পর্ক একদম আগের মতো ঠিকই আছে, সব মসৃণভাবেই চলছে। বাংলাদেশ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেছেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের সে দেশের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে। তারা আগের মতোই ভারতের প্রতি তাদের সমর্থন রয়েছে। ভারতীয় সেনাপ্রধানের দাবি করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনেও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার যোগাযোগ ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অব্যাহতি পাওয়া পুলিশের উপপরিদর্শকদের আমরণ অনশন চলছে। চাকুরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে পুলিশের ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার ১৪ জানুয়ারি সচিবালয়ের ১ নং গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআইরা। এর আগে সোমবার ১৩ জানুয়ারি বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে
তারা আমরণ অনশনের ঘোষণা দেন। অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআই রবিউল রবি মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আমাদের যেন দেখার কেউ নেই। আমাদের ভাইরা বোনেরা যোগ্যতার মাপকাঠিতে টিকে একটি চাকরি পেয়েছে। আজ তারা ঢাকা রাস্তায় শীতে জবুথবু হয়ে অনশন পালন করছে। এরপর কি আমাদের প্রতি রাষ্ট্রের দয়া হয় না? এ সময় তিনি বলেছেন, গত সোমবার আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়েছিলাম, কিন্তু সেখানে কথা বলতে পারিনি। এর আগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 310 এসআইকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দিয়ে ক্যাডেট এসআইদের যে চিঠি দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছে, আপনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম ক্যাডেট এসআই 2023 ব্যাচে গত 2023 সালের 5 মে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণরত অবস্থায় আছেন। বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড মাঠে গত 1 অক্টোবর মঙ্গলবার সকাল 7:25 40তম বিশেষ পুলিশ প্রফেশনালস ব্যাচ 2023-এর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন প্যারেড কার্যক্রম চলমান ছিল। এ সময় পুলিশ একাডেমি কর্তৃক নির্ধারিত মেনু অনুযায়ী প্যারেডে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীকে প্যারেড বিরতির সকালের নাস্তা পরিবেশন করা হয়, কিন্তু আপনি প্রশিক্ষণার্থী এসআই ও সরবরাহ করা নাস্তা না খেয়ে হইচই করে মাঠের চরম বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেন। এজন্য আপনাকে বরখাস্ত করা হয়েছে। শেখ হাসিনার প্রশ্রয়ে নাসার নজরুলের লুটপাট। দেশের ব্যাংকিং খাতে নিজেকে প্রধান ব্যক্তি হিসেবে দাঁড় করানো নজরুল ইসলাম মজুমদার ঋণের নামে দেশের 27টি ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন 9.5 কোটি টাকা। এছাড়াও তিনি বেনামি বিভিন্ন প্রতিষ্ঠানের বিপরীতে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছেন। দেশের ব্যাংকগুলোর এই বিপুল পরিমাণ অর্থের সিংহভাগই পাচার করেছেন বিদেশে। ব্যাংকিং খাতে বেপরোয়া চাঁদাবাজির মাধ্যম ছিল মজুমদারের। টানা 17 বছর বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের পদ দখলে রাখেন তিনি। সেই সঙ্গে ব্যাংক মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বিএবি সভাপতি পদটি তার দখলে ছিল 1.5 দশক ধরে। নজরুল ইসলাম মজুমদার ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের চাঁদাবাজি করেছেন হাসিনার পক্ষে। এখনও মুজিববর্ষ, কখনো হাসিনার জন্মদিন, আবার কখনো শেখ রাসেল বা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানের নামে চাঁদা তুলতেন ব্যাংক মালিকদের কাছ থেকে। শীত, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ এলে কপাল খুলত নাসা নজরুলের। প্রাকৃতিক দুর্যোগের উপলক্ষে বানিয়ে বিভিন্ন ব্যাংক থেকে চাঁদাবাজি করা হতো তার ইচ্ছেমতো। ব্যাংকের ঋণ আর চাঁদাবাজির টাকায় দেশে যেমন তিনি সম্পদের পাহাড় গড়েছেন, তেমনি বিদেশেও স্ত্রী কন্যা নামে কোম্পানি খুলে ব্যবসার আড়ালে বৈদেশিক মুদ্রা পাচার করছেন। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি টাকা পাচারের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা। প্রাকৃতিক অপার সৌন্দর্য, জীব বৈচিত্র্যের স্বর্গরাজ্য সোনাদিয়া দ্বীপ আজ বিপর্যয়ের মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে ভারসাম্য হারানোর পাশাপাশি অবৈধ দখলদারির শিকার দ্বীপটি। গত কয়েক বছরে 15,000 একর প্যারাবন কেটে সেখানে অর্ধশতাধিক চিংড়ির ঘের তৈরি করা হয়েছে। এর সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা এবং জামাতের কতিপয় সমর্থক রয়েছে। বিগত বছরগুলোতে ক্ষমতাসীন দলের নেতারা প্যারাবন কেটে ঘের তৈরি শুরু করেন। হাসিনার পতনের পর এখন বিএনপি নেতা ও জামাত সমর্থকরা দখল ধরে রেখে চিংড়ির ঘের পরিচালনা করছে। পাশাপাশি আরও কিছু ঘের তৈরির কাজ চলছে দিনরাত। পরিবেশবিদদের মতে প্যারাবন ধ্বংসের কারণে শুধু সোনাদিয়া দ্বীপই নয়, আশপাশের মহেশখালী, কুতুবদিয়া দ্বীপও এখন জলোচ্ছ্বাস সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে পড়েছে। স্থানীয় পরিবেশবাদী সংগঠন ইয়থ ফর ইকোলজি কনজারভেশন এর প্রধান নির্বাহী বিএসএম রুবেল যুগান্তরকে বলেছেন, প্রকাশ্যে 15,000 একরের বেশি প্যারাবন কেটে অর্ধশতাধিক চিংড়ির ঘের নির্মাণ করলেও উপজেলা প্রশাসন, বন বিভাগ ও বেজা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। আমরা হাইকোর্টে রিট করেছি, এখনও প্যারাবন ঘের নির্মাণের জন্য এক্সিভেটর মেশিন বসানো রয়েছে। 9 জানুয়ারি বৃহস্পতিবার রাতে 4টি এক্সিভেটর মেশিন নেওয়া হয়েছে সেখানে। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বিএনপি ও জামাতের কিছু কর্মী, কতিপয় নেতা এসব ঘেরের দায়িত্ব নিয়ে নিয়েছেন। জানা যায়, দেশের জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজার থেকে 15 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মহেশখালী এই উপজেলার অন্তর্গত কুতুবজম ইউনিয়নের ছোটপট্টি সোনাদিয়া প্রায় 9 বর্গ কিলোমিটারের এই দ্বীপটি একটি খালের মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে। মহেশখালী দ্বীপ থেকে 3 দিনে সমুদ্র সৈকত, বালিয়াড়ি,
খিয়া নিশিন্দার ঝোপ ও ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন আর বিচিত্র প্রজাতির জলচর প্রাণী দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। মামলা চালাতে খরচ হয় ৩৫ লক্ষ টাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিকভাবেও সক্রিয় ছিলেন নুরুল আমিন। লেখালেখি বা সরকারের সমালোচনা করার কারণে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করতেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও সময় দিতেন। একদিন ব্যবসায়িক কাজে মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে ফরিদপুর ফেরার পথে নবীনগর থেকে বিনা অপরাধে ধরে নিয়ে যায় পুলিশ। ৩ দিন গুম করে রাখার পর আইসিটি আইনে মামলা দিয়ে রিমান্ডে নির্যাতনের পাশাপাশি জেলে পাঠানো হয়েছে তাকে। আওয়ামী লীগের বিরোধিতার অভিযোগ এনে একজন বীর মুক্তিযোদ্ধার এই সন্তানকে জামিনে বিলম্ব করে বিচারক দীর্ঘ ৮ মাস কারাভোগের পর জামিন পান ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্য। তবে কারামুক্তির পরও নানা হুমকির কারণে এলাকা ছেড়েছে ২ বছর ঢাকায় আত্মগোপনে থেকেছেন। আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত দিন কাটিয়েছেন আতঙ্ক নিয়ে। শেখ হাসিনার শাসনের সেই কালো দিনগুলোর কথা তুলে ধরেছে আমার দেশের পাঠকদের জন্য। ২০১৬ সালের ২৭শে জুলাই নবীনগর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলি লোড দিতে বলে একজন। এভাবে ৩ দিন তাকে গুম করে রাখা হয়। তবে প্রথম দিন রাতে আশুলিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে জঙ্গির নাটক সাজিয়ে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড করতে বলা হয় এবং সেগুলো ভিডিও করে তাকে রিমান্ড বাড়ানো হয়। তিনি বলেন, আমার গাড়ি চালানো দেখে তারা নাকি সন্দেহ করে। এরপর আইসিটি আইনে মামলা দিয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ দিনের রিমান্ড চেয়েছিল ধামরাই থানা পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এভাবে তার মামলা চালাতেই ৩৫ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে।